তোমার আর কবিরের বিয়ের ব্যাপারটা জেনে গেছে। মানে চাচা, আমি ঠিক বুঝলাম না। আঙ্কেল তো আমাদের বিয়ের বিষয়টা আগেই জানতেন। সব জানতেন না, এখন পুরো ব্যাপারটাই জেনে গেছে। কিভাবে ওনার চিকিৎসার খরচ আসছে। ওয়াও, আমি জানতাম আমি পারবো। ওপেনিং ডেতে আমি সেলিব্রিটি গেস্ট। তুমি টাকা দিয়ে খাবা। ফ্যামিলি ডিসকাউন্ট? না, তোদের এই ফ্যামিলির কারো মধ্যে না কোনো ভালোবাসা নাই। আজকে আমি বলবো। তুমি আমাকে কি ভাবতেছো? আমি ভাবতেছি তুই বাবাকে বলছিস। আমি? হ্যাঁ, এই বাড়িতে আগুনের তেল ঢালার মানুষ তুমি। আমি কি মিথ্যা কিছু বলছি ওনাকে? উনি কি জানার অধিকার রাখে না? তাহলে তুমিই বলেছো, তাই তো? মা, তুমি একটু শান্ত হও। চুপ, কোনো কথা বলবি না। তুই জানিস তোর বউ কি করছে? এই সংসারটাই তো শেষ করে দিছে। মা, ও হয়তো ইচ্ছা করে। বলছি না, আমার সামনে এসে কথা বলবি না কোনো। তুই যদি ওদেরকে নিয়ে থাকতে চাস না, তাহলে তুই এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যা। যা বলছি, কোনো কথা বলবি না তুই। বানি বাসে আসলে তোর আচরণ বদলায় যেত। আমি কথা বললে তুই চেঞ্জ হয়ে যেত। আমরা একসাথে থাকলে তুই অন্যদিকে চলে যেত। তুমি তুমি এসব ভাবছো? ভাবছি না, আমি দেখেছি। তুমি আমাকে এতদিনে এই চিনেছো? হ্যাঁ, তুই তো জেলাস ছিলি। আমি জেলাস ছিলাম? হ্যাঁ, জেলাস। কিসের জেলাস? কিসের জেলাস বুঝিস না? না, আমার আর বাণীকে নিয়ে তুই জেলাস ছিলি। এতদিন পর এসে তুমি আমাকে এই জায়গায় দাঁড় করালা? কেন, সত্য কষ্ট দেয়? না ভাইয়া, কিন্তু মিথ্যা অভিযোগ আরো বেশি কষ্ট দেয়। তাহলে বল। আমি তোমাকে শুরুতে কি বলেছিলাম? যে আমাদের দুজনের সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। আমি বলেছিলাম আমরা কাজিন, আমরা পরিবার। আমি তোমাকে সম্মান করি, তোমাকে ভালোবাসি, কিন্তু আমার ভালোবাসার বাণীর ভালোবাসা এক জিনিস না। আর তবুও তুই। না, আগে তুমি শুনো। আমি যদি চাইতাম তাহলে কি প্রথমেই তোমাকে থামাতাম? আমি যদি স্বার্থপর হতাম তোমাকে কখনো বাণীর দিকে যেতে দিতাম? আমি বরং বলেছিলাম যদি তুমি সুখী হও তাহলে তুমি এগিয়ে যাও। তাহলে তোর এই আচরণ? আমি ভয় পেয়েছিলাম। কিসের? তোমাকে হারানোর। তুমি আমার কাজিন, আমার বন্ধুর মতো। এই বাড়িতে সবচেয়ে বেশি কাছের মানুষজনের মধ্যে তুমি একজন।
বানি আসলে আমি হয়তো ভাবতাম যে তুমি আগের মতো থাকবে না, সেইটুকু ভয় ছিল। আর তুমি বলছো আমি জেলাস? আমি চাচুকে সবকিছু বলেছি। তুমি জানো আমি চাচুকে কতটা ভালোবাসি। জানি। তাহলে আমি কেন এমন কথা বলবো যেটা শুনে আমার চাচু ভেঙে পড়বে? ভাইয়া, তুমি আমাকে ভীষণ কষ্ট দিচ্ছ। আমি না এখন কাউকে বিশ্বাস করতে পারছি না। আমাকেও না। দেখ প্রীতি, বাবা হারিয়ে গেছে। বাবা শুধু তোমার একার না, উনি আমারও চাচু। তুমি যেমন বাবাকে খুঁজছো, আমিও তেমন আমার চাচুকে খুঁজছি। তুমি যেমন অপরাধ বোধে ভুগছো, আমিও ভুগছি। কিন্তু এই সময় এসে তুমি আমাকে শত্রু বানালে। প্রীতি, আমি শুধু জানতে চাই বাবা জানলো কি করে। সেটা আমিও জানতে চাই, কিন্তু একটা কথা মনে রাখবা, কি? যেদিন সত্যিটা বের হবে সেদিন তুমি আজকের এই কথাগুলো মনে করে অনেক কষ্ট পাবে। প্রীতি, না ভাইয়া, আজকে না, আজকে আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। প্রীতি, কি হয়েছিল আসলে? জেরিন যা যা বললো শুনে তো নিজেরই বিলিভ হচ্ছে না। বল। বড় মামার চিকিৎসার জন্য অনেক টাকা লাগছিল। তা তো জানি। হ্যাঁ, কিন্তু কবির ভাইয়া নিজের জীবনটা বন্ধক রাখতে যাচ্ছিল। মানে? কবির ভাইয়া যদি বানি আপুকে বিয়ে করে তাহলে মামার চিকিৎসার সব টাকা তারা দিবেন। কি বলছিস? এটা তো কোনো ধরনের হেল্প না, এটা তো চাপ হলো। মামাও সেটাই ভাবছে। তারপর? তারপর কি, মামা সব জেনে ফেলেছে। ওনাকে কে বলেছেন? জানি না, কেউ জানে না। চিঠিতে লিখে গিয়েছে সে বাড়ি বিক্রি করে দিয়েছে। কি? বাড়ি বিক্রি করে দিয়েছে? এত বড় ডিসিশন একা একা? বানিয়াপুর বাবার যত টাকা খরচ হয়েছে মামা বাড়ি বিক্রি করে সেটা শোধ করে দিয়েছে। আমি যদি তার জায়গায় থাকতাম তাহলে আমারও হয়তো একই কষ্ট। কষ্ট তো হবেই। একজন বাবা জানছে যে তার জন্য তার ছেলের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, আর সে কথাটাই সবাই তার কাছ থেকে লুকাইছে। বড় মামা অপমান সহ্য করতে পারে, কিন্তু নিজের জন্য নিজের ছেলের জীবন ধ্বংস হয়ে যাবে সেটা সে কখনোই মেনে নেবে না। আজকে বড় মামা কোথায় আছে, কি করছে, কিছু খেয়েছে কিনা, মেডিসিন নিয়েছে কিনা, কে জানে। পাওয়া যাবে। মামা ক্যান্সার পেশেন্ট, যদি না পাওয়া যায়। এই এসব কথা বলবি না। আমার খুব ভয় লাগছে। আমারও লাগছে। আচ্ছা, জেরিনকে কি আবার কল করবি? হ্যাঁ, দিব তো। তুই একটা কাজ কর, তুই খোঁজ খবর নিতে থাক। আর শোন, বড় মামা যেখানে আছেন, যে অবস্থাতে আছেন, যতই অভিমান করুক সে ফিরবেই। তুমি কিভাবে এত নিশ্চিত ভাইয়া? কারণ এমন মানুষ কখনো পালিয়ে যায় না। ঠিক। মানুষটা হয়তো কষ্ট পেয়েছে, গুটিয়ে নিয়েছে নিজেকে, কিন্তু যে সবার জন্য এত ত্যাগ করেছে সে সবাইকে ছেড়ে চলে যেতে পারে না। তুই তুই একদম টেনশন নিস না, বড় মামা অবশ্যই ফিরবে। একবার বড় মামা ফিরে আসুক, আমি বড় মামাকে বলবো, উনি একা না। বড় মামা ফিরবেই ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। হোপফুলি তাই যেন হয়। তুই টেনশন করিস না, একদম টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে।
বানি আপু এতগুলা ফোন দিল। হ্যালো। হ্যালো বানি আপু, প্রথমেই খুবই সরি, তুমি এতগুলো ফোন দিয়েছো আমি আসলে দেখিনি। অন্য একটা ফোনে খুব ব্যস্ত ছিলাম, দেখার সাথে সাথে আমি তোমাকে ব্যাক করলাম। না না, কোনো সমস্যা নেই। কি যে একটা অবস্থা আপু, কি আর বলবো। আমার এখনো বিশ্বাস হচ্ছে না, বড় চাচা কোথায় যাবে বলো? আমার না সেদিন বিশ্বাস হচ্ছে না। কেউ একজন ফোন করে বলবে সবকিছু একটা ভুল বোঝাবুঝি ছিল, সে ফিরে এসেছে। হুম। কিন্তু সময় যত যাচ্ছে আমার তত ভয় বাড়ছে। আর এই মানুষটা বাসা থেকে বের হলে বাজারে গেলেও সবাইকে বলে যায়, আর সেই মানুষটা হঠাৎ করে উধাও হয়ে যাবে, কিচ্ছু মাথায় ঢুকছে না বানি আপু। আমি না কবিরকে ফোন দিচ্ছি, একের পর এক ফোন দিয়ে যাচ্ছি, কিন্তু একটা ফোনও রিসিভ করছে না। আচ্ছা, কবির ফোন ধরছে না কেন বলো তো? আমি কি এতটাই অচেনা হয়ে গেলাম ওর কাছে? আচ্ছা, একটা মানুষকে কি কয়েক ঘন্টার মধ্যে এত দূরে ঠেলে দেওয়া যায়? না না আপু, তুমি আসলে বিষয়টা একটু ভুল বুঝছো। কবির ভাইয়ের অবস্থা খুবই খারাপ। সবারই তো অবস্থা খারাপ, আমারও তো অবস্থা খারাপ জেরিন, কিন্তু আমি তো কারো ফোন এড়িয়ে যাচ্ছি না। আমি শুধু জানতে চাই যে ও ঠিক আছে কিনা, ও খেয়েছে কিনা, ও কোথায় কি করছে। এতটুকু জানার কি অধিকার আমার নেই? আপু, এই কিছুক্ষণ আগেই মনে হয় কবির ভাইকে বাসায় ঢুকতে দেখলাম, সত্যি? কিন্তু বড় চাচাকে এখনো পাইনি। তাই আর ভাইয়ার সামনে যাওয়ার আমার সাহস হয়নি। কেমন যেন লাগছে ভাইয়াকে, জানো, মানুষটা নিজের মধ্যে নেই, চোখ দুটো লাল হয়ে গিয়েছে, আর মনে হচ্ছে কারোর সাথে না, নিজের সাথেই যুদ্ধ করছে। দেখলাম পিটি আপুর সাথে কথা বলছে। ও, প্রীতির সাথে কথা বলেছে, কিন্তু আমার ফোন ধরছে না। বুঝলাম। না না আপু, তুমি বিষয়টা ভুল বুঝছো। আমি কিছুই ভুল বুঝছি না জানেন, আমি শুধু হিসাব মেলানোর চেষ্টা করছি। একজন মানুষ যে দিনে 10-12 বার ফোন করত, তাকে আজকে আমি এতবার ফোন দিয়েও একটা কল ব্যাক পেলাম না। আর সেই মানুষটা এখন অন্য একজনের সাথে কথা বলছে। তাহলে তো প্রশ্ন থাকবেই। আপু, বলতো জেরিন, আমার অপরাধটা কি? আমি শুনতে চাই, আমি সত্যিই শুনতে চাই। তুমি সত্যি করে বলো তো, আমার অপরাধ কোথায়? আমি কি ওকে কোনোদিন কোনো জোর করেছি? আপু দেখো, আমি আসলে সম্পর্কের ভেতরের সব কথা জানি না, তবে এতটুকু জানি কবির ভাই অভিনয় করতে পারে না। ছোটবেলা থেকে দেখেছি, কবির ভাই রাগ করলে, ভালোবাসলে, বকা দিলে বোঝা যায়, আর কষ্ট পেলে তো আরো বেশি বোঝা যায়। জানো, আজ আমি কবির ভাইয়ের মধ্যে রাগ দেখিনি, দেখেছি ভয়, খুব বড় একটা ভয়, যেই ভয় মানুষকে কথা বলতে দেয় না, চুপ করিয়ে দেয়। আমি কি ওকে বলেছি আমাকে বিয়ে করতেই হবে? বরঞ্চ আমি ওকে উল্টাটা বলেছি। কতবার বলেছি, এই বিয়ে যদি তোমার জন্য চাপ হয়ে যায় তাহলে করো না। কতবার বলেছি, তোমার বাবার চিকিৎসার জন্য যদি তোমার মনের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করতে হয় সেটাও করো না। জানো, আমি একদিন সরাসরি ওকে জিজ্ঞেস করেছি, তুমি কি বাধ্য হয়ে আমাকে বিয়ে করছো? ও তো আমাকে বলেছিল না। আপু প্লিজ এভাবে বলো না। আর তুমি নিজেকে যতটা দোষ দাও, এতটা দোষ তোমাকে কেউ দেয় না। ঠিক আছে আপু, আমি যদি কোনো খোঁজ পাই আমি তোমাকে সঙ্গে সঙ্গে ফোন দিব, তুমি কোনো টেনশন করো না। হ্যাঁ আপা, আমরা তো অনেক বিপদে আছি, কি করবো বলো তো? হ্যাঁ, বুঝতেছি না কিছু, না একেবারে কোনো দিশা পাচ্ছি না। হ্যাঁ,
আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চাল ডাল তেল লবণ রসুন এই নে ধর। এটা কি লিস্ট। লিস্ট? এত বড়? নাটক কম কর, যা লিখাছে জানি আয়। আমি কি মানে বাজার করতে যাব নাকি পাইকারি ব্যবসা খুলবো? হ্যাঁ, তুই এত বেশি কথা বলিস কেন? লিখা আছে জানি আয়। শ্রিম্প, মোজারেলা, আলমন্ড মিল্ক, হুম অ্যাভোকাডো, হুম এগুলো মানুষ খায়? খায়, সভ্য মানুষ খায়। ও তাহলে কেন? তুই তো অনেক আগেই বাদ। যা এখন। এই তো সত্যি করে বলতো, এই যে খালা গ্রামে গেছে, গ্রামে গিয়ে তার সব দায়িত্ব কি তোকে দিয়ে গেছে? মানে মানে কি? মানে এই যে তুইও কি আবার খালার মতো উইয়ার্ড রান্না করা শুরু করবি? তুই আমার মায়ের রান্না নিয়ে কথা বললি? আমি রান্না নিয়ে বলি নাই তো, আমি সাহস নিয়ে বলছি। কি সাহস? ওই যে খাবার মুখে দেওয়ার সাহস। তুই আমার মায়ের সম্পর্কে এ কথা বললি? ও, সত্যি কথা বললে অপরাধ? তাও ভালো, খালা এখন গ্রামে আছে। মা শুনলে না তোর খবর আছে। শুনবে কিভাবে? ভিডিও কল আছে। ও শুট। বল, আবার বল। আরে না না, রেখা খালার রান্না পৃথিবীর সেরা, এর চেয়ে ভালো রান্না হয়ই না। আরো আরো আরো। এটা তো ইউনেস্কো হেরিটেজ হওয়া উচিত, পৃথিবীর নবম আশ্চর্য। মানে কি বলে যাবে। এইবার ঠিক আছে। আচ্ছা, সব ঠিক আছে, হ্যাঁ, এত কিছু কেন বলতো? এক্সপেরিমেন্ট আবার শুরু হয়েছে? রেস্টুরেন্টের জন্য। তুই তো একটা কাজ কর, এগুলো বাদ দে। কেন? আরে আমরা না সেদিন ফাইনাল করলাম? কি ফাইনাল করলাম? আরে কি খাবার থাকবে কি থাকবে না। তারপর? তারপর কি, কুক রাখবো, হুম কুক রান্না করবে, হুম ম্যানেজমেন্ট থাকবে, হুম আর আমরা বসের মতো পায়ের উপর পা তুলে বসে থাকবো। হুম তাহলে হুম হুম, হু কি হু হু কি? কি বললি? আজকে আর কথা কোনো রাগ ঢাক রাখলো না, খুব ভদ্রভাবে বলল যে আপনাদের কষ্ট হবে সেটা আমরা বুঝি, কিন্তু আমাদের তো একটা প্ল্যান আছে। আপনারা যদি এই মাসের মধ্যে বাড়িটা ছেড়ে দেন তাহলে খুব সুবিধা হয়। লোকগুলো খারাপ না, কিন্তু তাদের কথাগুলো না বুকের ভিতরে একেবারে শেলের মতো বিঁধল। মনে হলো যে নিজ বাড়িতে আজ আমরা অতিথি, কারো অনুমতি নিয়ে নিঃশ্বাস নিতে হবে। এবারের দেওয়ালগুলো কেমন তাকিয়ে আছে। কত বছরের হাসি কান্না, সুখ দুঃখ অভিমান সব জমে আছে। মানুষ ভাবে কি জানো, বাড়ি মানে ইট পাথর সিমেন্ট, কিন্তু
কিন্তু বাড়িরও না একটা বুক থাকে, আর সেই বুকের মধ্যে না মানুষের জীবন লুকিয়ে থাকে। আজকে মনে হচ্ছে কি জানো, আমাদের এই জীবনটাই নিলামে উঠেছে। আমি বেরোবার সময় না দরজাকে হাত রেখেছিলাম। দরজা আমাকে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছিস? কি অদ্ভুত না? একটা বাড়ির জন্য মানুষের কত মায়া। মায়া হবে না? এই বাড়িতেই তো প্রথম প্রীতি দৌড়াতে শিখেছে, সাব্বির প্রথম সাইকেল চালিয়েছে, কবিরের প্রথম স্কুলে যাওয়া শুরু এই বাড়িতে। আর আজকে দেখো সব কিছু গুছিয়ে অন্যের হাতে তুলে দিতে হচ্ছে। আমাদের কপালটা দেখো কেমন, একটা রোগ শুধু একজন মানুষের শরীরে হয়নি, পুরো পরিবারের জীবনটাকে না শেষ করে দিয়েছে। একটা ভুলের কারণে যদি একটা মানুষের জীবন শেষ হয়ে যায়, একটা সংসার ভেঙে যায়, সেটাকে কি ভুল বলে কেউ? এটা কি সাধারণ ভুল নাকি সাধারণ অন্যায়? এটাকে না বিশ্বাসঘাতকতা বলে। কিন্তু সেই ভালোবাসা যদি কাউকে ধ্বংস করতে চায়, সেটা তো ভালোবাসা না। আর আমি তো এত খারাপ না ভাইয়া। আমি না সত্যিই জানি না আমি কেন তোকে সন্দেহ করেছি। কারণ তুমি ভয় পেয়েছি, আর মানুষ ভয় পেলে সব অদ্ভুত কাজ করে। আপনার সামনে এখনো কথা বলতে ভয় লাগে। সেটা তো খুবই ভালো, মানুষ ভয় না পেলে নিয়ম মানে না, বুঝলি? আচ্ছা, বাড়িটা দেখলি? কেমন ব্যবস্থা? চাচির একটা খালাতো বোন আছে, ওনার বেশ বড় একটা বাড়ি আছে। ওই বাড়িতে কয়েকটা রুম ফাঁকা আছে। চোরাশিতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।